আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের জন্য একটা অমোঘ বাণী হচ্ছে, প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অনিষ্টকারীকে ক্ষমা করে মানুষের মধ্যে সেই উত্তম। যদি আমরা সত্যি সত্যি ইসলামের বাণী মানতাম, আল্লাহর নির্দেশ মানতাম, নবীর দেখানো পথে চলতাম, চলতে পারতাম, মুখে না বলে যদি কার্য প্রণালীতে সেগুলো দেখাতে পারতাম, তাহলে আমাদের দেশটা পাল্টে যেতে পারত। আমাদের দেশে প্রতিশোধের যে রাজনীতি চলে, সেই প্রতিশোধের রাজনীতিটা প্রতিষ্ঠিত হতো না, যেটা সব থেকে বেশি প্রতিষ্ঠিত হয়েছে বিগত ইউনুসীয় যুগে। আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শুরু করেছেন গতকালকে, প্রথম বিদেশ সফর তার প্রধানমন্ত্রী হিসেবে। সেই মালয়েশিয়া সফরে তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমরা সেই কথাকে একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। কথাটা কি? কথাটা তিনি প্রতিশোধ নেবেন কি নেবেন না সেই ব্যাপারে কথা বলেছেন। বাংলাদেশে প্রতিশোধের যে রাজনীতি, সেই রাজনীতির ভাবনা যদি মাথায় রেখে এটুকু বলার স্কোপ থাকে কিংবা এটুকু বলা যায় বোধহয়, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই ভাবনা কিংবা উপলব্ধি যদি বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হতো, কিংবা বিএনপি সরকার সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে বাংলাদেশটা পাল্টে যেতে সময় লাগবে না। কিন্তু বিএনপি সেটা কি করবে কিংবা করছে? প্রধানমন্ত্রী মুখে যেটা বলছেন, তার দল কিংবা তার সরকার সেটা কি করতে পারছে? চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধানমন্ত্রীর কথা। মালয়েশিয়া সফর করেছেন এবং সেই সফরে প্রবাসীদের সাথে আলাপকালে তিনি বলেছেন যে তিনি প্রতিশোধ নিতে চান না। প্রতিশোধ চাইলেই তিনি নিতে পারেন, কিন্তু প্রতিশোধ নেয়ার ইচ্ছা তার নেই। এটা একটা অসাধারণ কথা। যদি বাংলাদেশের রাজনীতিতে সত্যি এই চর্চাটা শুরু হয়, আমরা প্রত্যাশা করেছিলাম এই চর্চাটা প্রফেসর ইউনূস শুরু করবেন, ইনক্লুসিভ একটা আবহাওয়া তৈরি করবেন তিনি। কিন্তু সেটা তার বদলে রাজনৈতিক সরকার যতটা না প্রতিশোধ পরায়ণ হয়, তার চাইতে অন্তত 1000 গুণ প্রতিশোধ পরায়ণ রাজনীতি তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সুতরাং আমরা হতাশ হয়েছে। এখন আশাবাদী হওয়ার পালা তারেক রহমানের সরকারের আমলে। কি বলছেন তিনি? এনটিভির এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, আমি চাইলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু বেনিফিট কি হবে? তারেক রহমান মানে, আমি চাইলেই প্রতিশোধ নিতে পারি, কিন্তু আদতে এই প্রতিশোধ নিয়ে বেনিফিটটা কি হবে? এবং তিনি প্রাসঙ্গিকভাবে যেটা বলছেন সেটা হচ্ছে যে 111-এ আমার উপর দিয়ে যে টর্চার গেছে, তার আগে পরে, মানে আগে তো না, পরে বিভিন্ন সময়ে তার মা বেগম খালেদা জিয়ার উপরে যে টর্চার গিয়েছে, তাদের দলের নেতাকর্মীদের যেভাবে টর্চার করা হয়েছে, তিনি বলছেন যে আমি এখন প্রধানমন্ত্রী হিসেবে চাইলেই সেগুলোর প্রতিশোধ নিতে পারি। এটা কোনো বিষয় না। মানে তার বক্তব্যে এটা ফুটে উঠেছে যে এটা আদতে বিষয় না। বাস্তবতাও তাই, তিনি চাইলেই প্রতিশোধ নিতে পারেন, কিন্তু তিনি বলছেন যে তিনি প্রতিশোধের রাজনীতিটা করতে চান না। এবং তিনি বলছেন যে এই প্রতিশোধটা নিয়ে বেনিফিটটা কার হবে? দেশের কি কোনো বেনিফিট হবে? আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে অসাধারণ একটা কথা, এবং এই অসাধারণ বক্তব্যের জন্য তাকে আমরা ধন্যবাদ জানাতে পারি, স্বাগত জানাতে পারি। এখানে একটা কিন্তুর জন্ম হয়। কিন্তুর জন্ম কিভাবে হয়? কিন্তুর জন্ম, যদির জন্ম হয় এভাবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন, সেই কথা কি তার সরকার মানছে কিংবা মানতে পারছে? আমাদের প্রধানমন্ত্রী যে কথা বলছেন, তার এই কথা কি তার দল বিএনপি মানছে কিংবা মানতে পারছে? আমরা ঠিক বোধহয় এখনো মেলাতে পারছি না। হয়তো সময়ের পরিক্রমায় আমরা মেলাতে পারবো তার এই পজিটিভ মাইন্ডটা, কিন্তু এখন পর্যন্ত এই প্রায় 4 মাসের যে বিএনপি সরকারকে দেখেছি, তাতে করে 100% এই সিদ্ধান্তে উপনীত হওয়াটা টাফ যে বিএনপি সরকার প্রতিশোধের রাজনীতি করতে চায় না।
কারণ এর মাঝেই আমরা অনেকগুলো দৃশ্য দেখেছি। অনেকগুলো দৃশ্য নাম্বার 1, তারা তাদের নীতি হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। তারা চায় না কোনো দলকে নিষিদ্ধ করে রাখতে, কিন্তু প্রফেসর ইউনূসের মেটিকুলাস যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করেছে তারা সংসদে ফরমালি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সঙ্গে মেলে না। এটা এক ধরনের আওয়ামী লীগ আমাদের উপরে টর্চার করেছে, সুতরাং আওয়ামী লীগকেও টর্চার করব। 2-3 দিন আগে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত সরকারে, এবং এই সরকারের সবথেকে প্রভাবশালী মন্ত্রী হিসেবে স্বয়ং সালাউদ্দিন আহমেদ যাকে আখ্যা দিচ্ছেন শাহে আলম, সেই বগুড়ার প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তাকে আমরা বলতে শুনেছি যে আমরা আওয়ামী লীগকে ফিরতে দেব না। এটা ওই আমরা প্রতিশোধ নেব না, প্রতিশোধ নিলে বেনিফিট কি, এই কথার সঙ্গে মেলে না। অবশ্য প্রধানমন্ত্রী যে আইডিওলজি ধারণ করেন, সেই আইডিওলজির সঙ্গে অন্যান্য মন্ত্রী এমপিরা একই মত পোষণ করবে, একইভাবে পথ চলবে, সেটা প্রত্যাশা করাটা একটু ভুল। কিন্তু এতটা পার্থক্য কেন হবে, সেটা একটা বড় প্রশ্ন। আমরা দেখেছি যে ইউনূসীয় যুগে নির্দোষ মানুষকে কারাগারে রাখার যে চেষ্টা, সেই চেষ্টা বাংলাদেশের ইতিহাসে এরকম চেষ্টা আর হয়নি, যেটা ইউনূসীয় যুগে হয়েছে। বিএনপির যুগে অনেকখানি পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা পুরোপুরি আমরা সমাধান পেয়েছি কি? বিএনপির যুগে এসেও আমরা দেখেছি সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টে জামিন দেওয়া সত্ত্বেও তাকে নতুন মামলায় শোন অ্যারেস্ট করা হয়েছে। আমরা দেখেছি যে অর্থনীতিবিদ প্রফেসর আবুল বারাকাতকে হাইকোর্টের নির্দেশ অমান্য করে তাকে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এরকমটা কিন্তু দেখা হয়েছে, এবং বিচারপতি খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি, তার ক্ষেত্রেও আমরা এই মুক্তি না দেওয়ার ব্যাপারটা আমরা দেখছি। সুতরাং প্রতিশোধের রাজনীতি করে বেনিফিট কি, এটার সঙ্গে এই কার্যক্রমগুলো মেলে না। যদি মিলতো তাহলে একটা সুখের ব্যাপার হতো। মিলতো কিভাবে, মেলা উচিত ছিল কিভাবে? তারেক রহমান যথাযথভাবেই উপলব্ধি করেছেন যে প্রতিশোধের রাজনীতি করে বেনিফিটটা কি। এখানে আমার বক্তব্য সেটা হচ্ছে যে তারেক রহমান এবং তার দল সবথেকে বেশি ভুক্তভোগী আওয়ামী লীগের সময়, একথা অস্বীকার করার তো উপায় নেই। এবং আওয়ামী লীগ বিএনপির উপরে অনেক বেশি টর্চার করেছে, একথাও অস্বীকার করার উপায় নেই। বিএনপির শীর্ষ নেতারা জেল খেটেছেন, তাদের নামে বহু মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে। এবং আওয়ামী লীগ সরকার কৌশলগত একটা বড় ভুল করেছে, সেটা হচ্ছে যে মাত্র 2 কোটি টাকার দুর্নীতির মামলা সাজিয়ে বেগম খালেদা জিয়াকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেটাও বিশ্বাসযোগ্য হয়নি কিন্তু জাতির কাছে। এই যে ঘটনাগুলো বিএনপির বিরুদ্ধে করা হয়েছে, বিএনপির প্রধানের আজকের উপলব্ধি এটা যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? উপলব্ধিটা এইটা, কিন্তু বাস্তবায়নটা কি এটা? আমরা এই উদাহরণ বারবার দিই যে আপনি যদি আওয়ামী লীগকে খারাপ মনে করেন, আওয়ামী লীগের কাজকে যদি খারাপ মনে করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডকে যদি ভুল মনে করেন, আওয়ামী লীগের পদক্ষেপগুলোকে যদি অগণতান্ত্রিক মনে করেন, তাহলে আপনি তার থেকে বেটার কাজ করবেন, বেটার ওয়ে খুঁজবেন এবং গণতান্ত্রিক চর্চাটা করবেন। যেহেতু ওইটা ভুল, ওইটা খারাপ, ওইটা ফ্যাসিস্ট, সেহেতু ওই পথ আপনি অবলম্বন করবেন না, এটাই হওয়ার কথা। কিন্তু আমরা কি সেটা দেখতে পাচ্ছি? আমরা প্রত্যাশা করি যে বিএনপি অনেক বেশি নির্যাতিত হয়েছে, যে নির্যাতনের ধকলটা তারা বোঝে, এবং তারা বোঝে যে মিথ্যাভাবে নির্যাতন করলে কি কষ্টটা লাগে, সুতরাং সেটা তারা করবে না। কিন্তু সেই পথটা কি তারা পরিপূর্ণভাবে অবলম্বন করতে পারছেন যখন একজন প্রতিমন্ত্রী বলছেন যে আওয়ামী লীগকে ফিরতেই দেয়া হবে না? আমার মনে হয় যে এটা ভুল ওয়ে। কারণ আওয়ামী লীগের যারা দোষী তাদের আপনি শাস্তি করেন, সেই শাস্তিতে কেউ দ্বিমত পোষণ করবে না। কিন্তু দল হিসেবে আপনারাই যেটা চান না, যে কোনো দলকে নিষিদ্ধ করে রাখা, গণতন্ত্রের টুটি চেপে ধরা, যেটা আপনারা চান না, যেটা আপনাদের নীতি না, সেটা আপনারা সংসদে আইন পাশের মাধ্যমে করে ফেলেছেন। সেই কাজটার সঙ্গে আদতে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা আপাতত মিলছে না। হয়তো দীর্ঘমেয়াদী তার যে ভাবনা, সেই ভাবনার দীর্ঘমেয়াদী প্রসেসে হয়তো মিলে যাবে। আমরা প্রত্যাশা করব যে মিলে যাক।
আওয়ামী লীগ যদি খারাপ হয়ে থাকে, আওয়ামী লীগকে যদি আমি খারাপ বলি এবং আওয়ামী লীগকে যদি আমি গালি দিই, তাহলে আমি নিজে ভালো কাজ করব, তার খারাপ কাজটা করব না, এবং আমি তাদের মতো গালি খাওয়ার কাজটা করব না। এটাই আমার আইডিওলজি হওয়ার কথা। পাশাপাশি প্রধানমন্ত্রীর ওই অসাধারণ উক্তিটাও একটা অসাধারণ ব্যাপার হতে পারে। সেটা হচ্ছে যে প্রতিশোধের ব্যাপারটা নিয়ে বেনিফিটটা কার? আদতে বেনিফিট তো নেই দেশের। রাজনীতিবিদরা তো দেশের জন্য কাজ করেন, দেশের কল্যাণে কাজ করেন। দেশের বেনিফিট যেটাতে নেই সেই কর্মকাণ্ড করা কোনো মানে ভালো মানুষের কিংবা ভালো রাজনীতিবিদের কাজ তো হতে পারে না। দর্শক, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূস যে তত্ত্বটা সব থেকে বেশি মানতে পারতেন, যেটা প্রতিষ্ঠিত করতে পারতেন যে প্রতিশোধ নিয়ে লাভ কি? হ্যাঁ, ডক্টর ইউনূসকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। ওই লিফট বন্ধ করে আদালতে 6 তলায় সিঁড়ি বেয়ে ওঠানো হয়েছে। সেটা যদি শেখ হাসিনা সরকারের অপরাধ হয়ে থাকে, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বসে যে কর্মকাণ্ডগুলো করেছে, আদালতকে যেভাবে প্রভাবিত করেছে, নির্দোষ মানুষকে জামিনের অধিকার কেড়ে নিয়ে কারাগারে পচিয়েছে, সেই নগ্ন প্রতিশোধ স্পৃহা তো কোনো ভালো মানুষের হতে পারে না। কারণ শেখ হাসিনার সরকার খারাপ ছিল। আপনি ভালো উদাহরণ তৈরি করবেন বলেই তো আপনাকে আমি ভালো বলবো, কিংবা সেই আশা আপনি দেখিয়েছিলেন, যে আশাটা পূরণ করার পরিবর্তে আপনি আরও বেশি অন্ধকার যুগে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।